সকলকে আমি ধন্যবাদ জানাই। আমাদের প্রতি বছর মানুষের প্রতি একটা কমিটমেন্ট থাকে, বিশেষ করে যেহেতু ডায়মন্ড হারবার লোকসভার আমি নির্বাচিত সাংসদ, এবং গত বছর থেকে আমরা, গত বছর বলা ঠিক না, তার কারণ এই বছরই টেকনিক্যালি আমরা স্টার্ট করেছি, কিন্তু সেবাশ্রয়ের এটা দ্বিতীয় অধ্যায়, যেটা আমরা আজকে মহেশতলার মাটি থেকে শুভ সূচনা করলাম। এর আগে বাটানগরের একটা ক্যাম্পে আমি গেছি। এখান থেকে নুঙ্গির এই রথতলা মাঠে যে ক্যাম্প হয়েছে, আমি সাংবাদিক বন্ধুদের সকলকে অনুরোধ করব যে ক্যাম্পের ভিতরটা আপনারা একবার ঘুরে দেখুন যে কি কি পরিকাঠামোগত ব্যবস্থা এবং প্রত্যেকটা আলাদা ডিপার্টমেন্টের অর্থোপেডিক্স থেকে শুরু করে, কার্ডিওলজি থেকে শুরু করে, নিউরোলজি থেকে শুরু করে সব বিভাগের আলাদা স্পেশালিস্ট ডক্টর, এবং সেখানে চেম্বার ওয়াইজ আমরা ভাগ করে দিয়েছি যার যা সমস্যা হবে, এবং ব্লাড রিপোর্ট থেকে শুরু করে সেরোলজি টেস্ট, ইউএসজি, ইসিজি, ব্রেস্ট ক্যান্সার থেকে শুরু করে যেখানে যার যা প্রয়োজনীয়তা থাকবে আমরা আমাদের সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী প্রত্যেকটা টেস্টের ব্যবস্থা করেছি। যারা ব্লাড টেস্ট করাতে আসবে তাদেরকে রিপোর্ট সরাসরি তাদের ফোনে, তাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে দুদিনের মধ্যে। এবং তাছাড়া যা ওষুধপত্রের ব্যবস্থা আমরা করেছি, ডাক্তারবাবুরা যেরকম উপদেশ দিচ্ছেন, যদি কারো 7 দিনের কোর্স থাকে, 10 দিনের কোর্স থাকে, 15 দিনের কোর্স থাকে, পুরোটাই যত দিনের ওষুধ তাদের প্রয়োজনীয়তা থাকবে, দরকার পড়বে, কারো 7 দিনের দরকার পড়লে 7 দিনের, কারোর 15 দিনের দরকার পড়লে 15 দিনের, পুরোটাই আমরা বিনামূল্যে, বিনা পয়সায় মানুষকে প্রোভাইড করছি। এটা আমরা আগের বারও করেছি। এবং গত বছর সেবাশ্রয় আপনারা জানলে খুশি হবেন, প্রায় 12 লক্ষ ডায়মন্ড হারবার লোকসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে, শুধুমাত্র ডায়মন্ড হারবার লোকসভা নয় বা দক্ষিণ 24 পরগনা নয়, বিভিন্ন জেলা থেকে পরবর্তীকালে যখন মানুষ জানতে পারলো এরকম একটা ক্যাম্প তৈরি হয়েছে যেখানে দুস্থ গরিব মানুষের জন্য আমরা এই ব্যবস্থা করেছি, বিনামূল্যে বিনা পয়সায় চিকিৎসা ব্যবস্থা, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা এসেছিল। এবং আমি অত্যন্ত খুশি এবং সর্বশক্তিমানের কাছে কৃতজ্ঞ যে আমি কাউকে খালি হাতে ফিরতে দিইনি। প্রায় 12 লক্ষ মানুষকে আমরা বিনামূল্যে চিকিৎসা এবং তাদের ওষুধপত্রের ব্যবস্থা আমরা করেছি। প্রায় 2000-2500-এর উপর ছানি অপারেশন করেছি। 7000-এর কাছাকাছি আলাদা রেফারেল কেস ছিল, যেগুলো বিভিন্ন হাসপাতাল, এসএসকেএম, বাঙ্গুর, এদিকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, ওদিকে গার্ডেন রিচ সুপার স্পেশালিটি হসপিটাল সহ একাধিক জায়গায় আমরা প্রায় 7000 রেফারেল কেস, এগুলো অত্যন্ত সফলভাবে অ্যাড্রেস করেছি। টাইম টু টাইম যোগাযোগে ছিলাম পরিবারগুলোর সাথে, তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়। এবং আপনারা ঘুরে দেখলে বুঝতে পারবেন, এই যে মডেল ক্যাম্প তৈরি হয়েছে, এই মডেল ক্যাম্পটাই অনেকটা একটা রেফারেল সেন্টারের মতো। এবার যেখানে হয়তো মডেল ক্যাম্পের সেই ব্যবস্থাপনা দরকার যেটা একটা পেশেন্টের দরকার রয়েছে, সেটা যদি আমাদের কোনো রকম খামতি থাকে, সেক্ষেত্রে আরো যে সুপার স্পেশালিটি হাসপাতালগুলো রয়েছে সেখানে আমরা রেফার করছি। কিন্তু রেফার করে দিয়ে যে কাজ শেষ তা নয়, আমাদের তরফ থেকে, আমাদের সেবাশ্রয়ের তরফ থেকে যারা ডেডিকেটেড ভলেন্টিয়াররা রয়েছে, ডাক্তারদের টিম রয়েছে, তারা সরাসরি পেশেন্ট পার্টির সাথে যোগাযোগে থাকছে, কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা, ঠিকমতো ডাক্তারবাবুরা ডেকেছে কিনা, এবং তারা যদি তাতে খুশি না হন বা তারা যদি মনে করে যে না, বাড়তি আরো এক ধাপ এগিয়ে আমাদের অন্য হাসপাতালে যেতে হবে, যেমন অনেক নিউরোলজিক্যাল কেস আমাদের কাছে লাস্ট ইয়ার এসেছিল, যেগুলো আমরা নিম্যান্সেও পাঠিয়েছিলাম, সাউথ ইন্ডিয়াতেও পাঠিয়েছিলাম, বাইরেও যদি প্রয়োজন পড়ে আমরা পাঠিয়েছি। ককলিয়ার ইমপ্ল্যান্টের একাধিক কেস এসেছিল, এগুলো খুব জটিল কেস। তো যেখান থেকে এসছে আমরা চেষ্টা করেছি, যেমন আলতাফ হোসেন ঘোড়ামি বলে একটা 9 বছরের বাচ্চার হার্টে একটা ফুটো ছিল, আমরা এই বজবজে জিমসে ভর্তি করিয়ে তার অপারেশন করিয়ে একদম তাকে ঠিক করে তার আলাদা 2 মাস থাকার ব্যবস্থা করে এখানে, যাতে কোনো ইনফেকশন পরবর্তীকালে অস্ত্রোপচারের পরে না হয়, তাকে আমরা বাড়ি পাঠিয়েছি। এরকম একাধিক কেস আমরা করেছি। বীরভূম থেকে কেউ এসছে, কেউ উত্তর 24 পরগনা থেকে এসছে, কেউ জলপাইগুড়ি থেকে এসছে, কেউ কুচবিহার থেকে এসছে, কেউ বর্ধমান থেকে এসছে। আমরা খালি হাতে ফেরাইনি। আজকে যে সেবাশ্রয়ের এই কর্মযজ্ঞ বা কর্মসূচি শুরু হলো, মহেশতলার ক্ষেত্রে 2টো মডেল ক্যাম্প আমরা করেছি, একটা নুঙ্গিতে হয়েছে, একটা বাটায় হয়েছে। এবং অন্যান্য বিধানসভার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা বিধানসভায় ডেডিকেটেড একটা করে মডেল ক্যাম্প করছি। আমরা 7 দিন করে একটা বিধানসভায় ক্যাম্পগুলো করব, এবং 7 দিন পরে, যেমন আজ থেকে শুরু হলো মহেশতলায়, আজ থেকে মহেশতলায় চলবে 7 দিন, তারপর
8 তারিখ থেকে চলে যাবে মিটিয়া বুরুজে। এবার মিটিয়া বুরুজে 7 দিন চলবে, তারপর চলে যাবে 7 দিন বিষ্ণুপুরে, বিষ্ণুপুরে বজবজে, বজবজের পর চলে যাবে বিষ্ণুপুরে, বিষ্ণুপুরের পর চলে যাবে সাতগাছিয়া, সাতগাছিয়ার পর চলে যাবে ফলতায়, একদম শেষে আমরা করব ডায়মন্ড হারবার। আগে ডায়মন্ড হারবার দিয়ে শুরু করেছিলাম, এবার ডায়মন্ড হারবারে আমরা শেষ করছি। এবং 22 তারিখ এই কর্মসূচি শেষ হবে, 23 তারিখ সরস্বতী পুজো, আর 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, এই 5 দিন টানা, একদিন গ্যাপ দিয়ে, খালি সরস্বতী পুজোর দিনটা সবাইকে ছুটি দিয়ে, মধ্যেখানে 25শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর 2-3 দিন গ্যাপ আছে। এছাড়া টানা 2 মাসে কর্মসূচি চলবে। এবং যে 5 দিন আমি বললাম, 24, 25, 26, 27, 28, প্রত্যেকটা মডেল ক্যাম্প অ্যাক্টিভ থাকবে। অনেক সময় অনেক রুগীরা আসে যাদের আবার 10 দিন, 15 দিন, 20 দিন পরে বা 1 মাস পরে ডাক্তারবাবুদের কাছে আরেকবার দেখাতে হতে পারে। ডাক্তারবাবুরা তাদের উপদেশ দেয় বা পরামর্শ দেয় যে ফলো আপের জন্য আপনারা 1 মাস পর আবার আসবেন, যে ওষুধগুলো দিয়েছে তাতে ব্যথা কমেছে কিনা, কোনো যদি সমস্যা থাকে সেগুলো সমাধান হয়েছে কিনা, মিটেছে কিনা। তো ফলো আপ ক্যাম্প হিসেবে আমাদের এই 5 দিন 7টা বিধানসভায় 5 দিন ধরেই ক্যাম্প চলবে এবং 28শে জানুয়ারি অবধি এই কর্মসূচি চলবে। এবং আমি যেগুলো বললাম যে বেসিক যে আমরা সেটআপটা রেখেছি, আপনারা যদি গিয়ে দেখেন সেখানে পোর্টেবল এক্সরে থেকে শুরু করে, সেরোলজি টেস্ট থেকে শুরু করে, ইসিজি থেকে শুরু করে, ডেঙ্গুর যে টেস্ট প্রক্রিয়া থেকে শুরু করে, এগুলো অন্য ক্যাম্পেও রয়েছে। কিন্তু মডেল ক্যাম্পে ডেডিকেটেড 10-12 জন স্পেশালিস্ট ডাক্তার আমরা রেখেছি, যেখানে যার যা সমস্যা হবে, আই চেক আপের ব্যবস্থা রয়েছে। আগের বার সেবাশ্রয় যাদের পাওয়ারের সমস্যা ছিল, যে চোখে দেখতে অসুবিধা হয়, চশমার প্রয়োজনীয়তা রয়েছে, আমরা এরকম প্রায় 40,000 লোককে, 40,000 আমরা বিনামূল্যে, বিনা পয়সায় চশমা তৈরি করে দিয়েছি। এবং তাদের একজনকেও চশমাটা নিতে আসতে ক্যাম্পে হয়নি, আমাদের প্রতিনিধিরা গিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছে সেই চশমা। এটাই ডায়মন্ড হারবার মডেল, যে আমরা আমাদের সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী যখন বোধ করেছি যে কারোর কোনো প্রয়োজনীয়তা রয়েছে, এটাই তো একটা জনপ্রতিনিধির কাজ। সুতরাং আমি চেষ্টা করেছি, যেভাবে মানুষ আমাকে ভালোবাসার ঋণে ডায়মন্ড হারবারের মাটিতে আবদ্ধ করেছেন, আমি এই মাটির কাছে চিরকৃতজ্ঞ। এবং আমি এটা বারবার বলি যে আমার জন্মভূমি কালীঘাট, দক্ষিণ কলকাতা হতে পারে, কিন্তু আমার কর্মভূমি এই ডায়মন্ড হারবারের মাটি। ঈশ্বর যদি মৃত্যুর পরে কোনোভাবে বিলীন না করে দেয়, তাহলে বারবার আমি মাটিতেই ফেরত আসার কথা ভাববো এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব। আমি এই মাটির কাছে চিরকৃতজ্ঞ। তাই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি করেছি। আপনাদের সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব যে আপনারা ভিতরে গিয়ে একবার মডেল ক্যাম্পটা দেখুন। সেখানে বিশেষ করে এক্সরে সেকশনটা এবার আমরা পুরো আলাদা করে দিয়েছি, রেডিয়েশনের যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। ওয়েটিং এরিয়া আলাদা করা হয়েছে, রেজিস্ট্রেশনের ব্যবস্থা রয়েছে, কারোর কোনো রকম সহায়তা থাকলে একটা হেল্প ডেস্ক করা হয়েছে, আলাদা ফার্মাসি করা হয়েছে, আলাদা আলাদা ডিপার্টমেন্ট করা হয়েছে। এবং সেখানে ইএনটি থেকে শুরু করে, ডেন্টিস্ট থেকে শুরু করে, কার্ডিওলজি থেকে শুরু করে, যার যা প্রয়োজনীয়তা রয়েছে সব আমরা আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে আমরা চেষ্টা করছি। আগের বার আমরা প্রথম শুরু করেছিলাম, আমরা অনেক কিছু এই 60 দিন 70 দিনে শিখেছি। প্রায় 2.5 মাস ক্যাম্প চলেছিল, 2 জানুয়ারিতে শুরু হয়েছিল এবং প্রায় 2.5 মাস ধরে এই ক্যাম্প চলেছিল। 75 দিনে আমরাও কাজ করতে করতে শিখেছি এবং সেই শিক্ষা থেকে আমরা শিক্ষা নিয়ে, সেই কাজ থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা যতটুকু পেরেছি এবার সেই সংশোধনগুলো করে যাতে 100% ফুল প্রুফ করে মানুষকে পরিষেবাটা দেওয়া যায় আমরা চেষ্টা করেছি। ঠিক আছে, আচ্ছা একে একে প্লিজ, একে একে। Sir, today Prime Minister Narendra Modi, while addressing in the Parliament, he has said that Parliament is not a place for the opposition to create dramas. There are also the other places. Because of them, the new MPs are getting frustrated because they are not able to speak about their constituencies, about development. On the other hand, he also added that that opposition parties need to change their strategy because since last 10 years they are doing the same thing and people are not accepting it. If they want, PM is ready to give the tips. So how do you see that? Because PM Modi is saying that I'm ready to give the tips to the opposition. What is the opposition raising in Parliament? They are asking the government to at least initiate a debate and discussion on SIR or electoral reforms. Do you think it's drama? If the Prime Minister or the BJP leadership or the one sitting at the helm of affairs in the government thinks that by raising the right questions for the people or raising people's voices is drama, then let people of the country see
and answer them in the next election. You have 40 people who have lost their life because of the way the SIR was hastily implemented without consulting with any of the stakeholders in the state government. The BLOs who were appointed by this very election commission has put the onus on EC and made them responsible for their deaths. Do you think it's drama? Do you think it's drama? Ask the question to the BJP leadership. Let the Prime Minister of the country, let the BJP top brass, let the Parliamentary Affairs Minister, let the Law Minister, let the Chief Election Commissioner answer this question. 40 people have lost their life. Where is the accountability of the government? People have no problem in standing in queue and filling forms, but where is the accountability? People filled forms before. People stood in the queue 10 years back when demonetization was announced, hoping that black money will be eradicated from the country. 10 years later, the volume of black money has further increased. Isn't the government accountable? Where is the accountability? Terrorists are coming from borders which are supposed to be protected by the union government. Where is the accountability? Blasts are happening in the national capital. Where is the accountability? 40 people have died because of unplanned SIR. Where is the accountability? They want to enjoy accountability without answering to the people. It's a deadly lethal combination. Opposition's duty and responsibility is to ensure that the government of the day operates and works remaining within the ambit of law and the legal framework. Government is not doing that. And if they think just by winning a couple of state elections, we are not answerable to the people. If people have the right and people have the might to reinstate you in a state or to give you an opportunity to serve the people of the state, they also have the might and mandate to remove you from the very state they have given you the responsibility to work for. Keep that in mind. So with all humility and grace, we have no problem. We want the parliament to function. But let me make it very clear, why is the government on the back foot even after winning elections and doesn't want to discuss on SIR or electoral reforms? What is stopping them? What is stopping the government? अगर 40 लोग की मौत हुआ है, इसमें अगर चर्चा चाह रहा है ऑपोजिशन पार्टीज, आपको लगता है ये ड्रामा है? पहलगाम पे अगर चर्चा चाह रहा है, ये ड्रामा है? दिल्ली ब्लास्ट पे अगर कोई चर्चा चाह रहा है, ये ड्रामा है? बंगाल के जितने भी फंड्स आप रोक के रखे हो, मनरेगा से लेके जल जीवन मिशन, आवास, रास्ता, 2 लाख करोड़ का ड्यू है गवर्नमेंट का. 2 लाख करोड़, 1,94,000 करोड़. ये फिगर नोट कर लीजिए. ये ड्रामा है? ये हक का पैसा है? किसी का मामा का पैसा है क्या? तो लोग डिस्कशन नहीं मांगेंगे तो कौन मांगेगा? मैं इस मिट्टी से चुना हुआ एक सांसद हूं. मेरा जिम्मेदारी नहीं है मेरा लोगों को जवाब देने का कि 5 साल में मैंने क्या किया, मैंने क्या उठाया? अगर 40 लोग मारे गए हैं बीजेपी के कारण, चीफ इलेक्शन कमिश्नर के कारण, इलेक्शन कमिश्नर के कारण, तो जवाब नहीं देगा पार्लियामेंट को? हम लोग पहले से कह रहे थे कि 2 महीना में SIR नहीं हो सकता. कल आपने देखा होगा फिर से 7 दिन बढ़ा दिया गया. भाई ये क्या दर्शाता है? ये क्या दर्शाता है? जो तृणमूल कह रहा था या ऑपोजिशन के लोग कह रहे थे वही आप कर रहे हो. भाई किस चीज का ईगो? आप 6 महीना लगा के करिए, कोई दिक्कत नहीं है. आप 1 साल लगा के करिए, कोई दिक्कत नहीं है. हम SIR के खिलाफ नहीं है, लेकिन don't twist and tweak my statement. The way SIR is being implemented, we are against that method and mechanism. कि BLOs को आप लगा रहे हो, उनके पास कोई ट्रेनिंग नहीं है. BLO का जो ऐप है वहां पे डिजिटाइज वोटर लिस्ट नहीं है. BLO को बोल दे रहे हो भाई आज के अंदर सब डिजिटाइज करना पड़ेगा. आपके तरफ से ना कोई ट्रेनिंग दिया गया है. ऐप में जो टेक्निकल ग्लिचेस आ रहे हैं उसको एड्रेस नहीं किया गया है. BLOs को पहले से ब्रीफ नहीं किया गया है. और 2002 के जो डिजिटाइज लिस्ट है वो भी कहीं जगह पे अवेलेबल नहीं है. तो ये किसका फेलियर है? ये तो स्टेट का फेलियर नहीं है, ये इलेक्शन कमीशन का फेलियर है. तो इस पे अगर कोई चर्चा चाहता है तो वो ड्रामा है. मैं अगर अपना इन्यूमरेशन फॉर्म भर रहा हूं, चीफ इलेक्शन कमिश्नर और सेंट्रल गवर्नमेंट एक अंडरटेकिंग दे दे 140 करोड़ लोगों को कि SIR होगा, इसके बाद कोई भी फर्जी वोटर अगर होगा
तो द गवर्नमेंट ऑफ द डे विल रिजाइन. लेट देम गिव एन अंडरटेकिंग. अकाउंटेबिलिटी रहे. हम नहीं मांगेंगे साइड पे डिस्कशन, हो गया. भाई अकाउंटेबिलिटी तो देना पड़ेगा. आपने यही कहा ना कि 10 दिन में 50 दिन में, प्रधानमंत्री ने यही कहा था जब नोटबंदी अनाउंस हुआ, तब तो यही कहा था कि 50 दिन मुझे समय दीजिए, अगर काला धन मैं हटा नहीं पाया तो देश के जिस चौराहे में मुझे ले जाके आप जो सजा देना चाहे वो दे देना. आज कितना दिन हो गया? वो 50 दिन मांगे थे, आज 3650 दिन हो गया. काला धन खत्म हुआ? 3650 दिन. और यही सरकार है जो जवाब देना नहीं चाहते. भाई जवाब तो देना पड़ेगा. आप एसआईआर कर रहे हो, पहले आप बताओ ये घुसपैठिया आए कैसे, जिम्मेदारी किसका है? सवाल जवाब नहीं देगा सरकार. भाई एसआईआर का जरूरत क्या पड़ा? आप कह रहे हो वोटर लिस्ट में मैनिपुलेशन है, वोटर लिस्ट में इरेगुलरिटी है, तो वोटर लिस्ट में इंटेंसिव रिवीजन हम लोग करवा रहे हैं. फेयर इनफ, और होना भी चाहिए. मतलब वोटर्स इलीगल है और इसी वोटर लिस्ट के आधार पे जो सरकार 1 साल पहले चुन के आया वो लीगल है. मतलब आप लीगल हो, वोटर्स इलीगल है. आपने मोदी जी को देखा, अमित शाह को देखा 4000 रुपया, या बीजेपी का कोई मिनिस्टर को देखा नोटबंदी के टाइम पे लाइन लगा के 4000 रुपया चेंज करने के लिए? गरीब लोग किए. 140 लोग मारे गए, कार्डियक अरेस्ट, हार्ट अटैक, हीट स्ट्रोक. जिम्मेदार कौन है? जिम्मेदार आप नहीं हो, जवाब आप नहीं दोगे. आप इलेक्टोरल रोल चेंज कर रहे हो, कह रहे हो इलेक्टोरल रोल में इरेगुलरिटी है. भाई इसी इलेक्टोरल रोल पे मैं एमपी बना हूं और जो गवर्नमेंट में है वो भी एमपी बना है. अगर मैं इस इलेक्टोरल रोल के आधार पे चुना गया हूं, जो देश का गृह मंत्री है या प्रधानमंत्री है या डिफेंस मिनिस्टर है या जो भी मंत्री है, हेल्थ मिनिस्टर, वो भी इसी आधार पे चुने गए हैं. आप कह रहे हो वोटर गलत है, हम सही है. भाई जो आपको चुने वो अगर इलीगल हुआ तो आप भी तो इलीगल हुए. आप इलीगल वोटर लिस्ट के ऊपर तो चुन के आए हो, आप ही की भाषा में. तो द गवर्नमेंट ऑफ द डे शुड टेक द मॉरल हाई ग्राउंड एंड रिजाइन, डिसॉल्व द लोकसभा. फिर आप एसआईआर करिए कश्मीर से पूरा कन्याकुमारी, कोई दिक्कत नहीं है. दूध का दूध पानी का पानी हो जाएगा. आप पावर में रहोगे, आपको जो सूट करता है वो आप करोगे और जनता को हिसाब नहीं दोगे. भाई हिसाब तो देना पड़ेगा. बंगाल का आप 2 लाख करोड़ रुपया रोक के रखे हो. ये पैसा किसका है? किसका है? किसी का चाचा का है, ताऊ का है, मामा का है, किसका है? ये जनता का पैसा है. तो अब जनता को दोगे नहीं. बंगाल के ऊपर जो आपका एट्रोसिटी हुआ है, बंगालीज को सिलेक्टिवली आप चुन के जैसे प्रोसिक्यूट किए हो, बंगालीज को बांग्लादेशी बोल के आप बांग्लादेश भेज दिए हो. इवन आफ्टर हाई कोर्ट्स ऑर्डर यू हैव नॉट ब्रॉट देम बैक. हाई कोर्ट ने बोला है मनरेगा का काम चालू करो, यह केंद्र की सरकार अभी तक चालू नहीं किया है. हाई कोर्ट का ऑर्डर को वायलेट कर रहा है. और हम लोग डिस्कशन चाहते हैं तो बोलते हो ड्रामा है. भाई ड्रामा कौन कर रहा है? देश का जनता देख रहा है. जिसके पास जवाब नहीं है वो डिस्कशन अवॉइड कर रहा है. आप एसआईआर पे चर्चा कीजिए. बंगाल पे जितना भी डेप्रिवेशन हुआ है, 2 लाख करोड़ का ड्यू आप रोक के रखे हो, आप चर्चा करो. भाई आप जीत रहे हो तो आपको तो जनता में फेस करने का कोई दिक्कत नहीं है. मान लीजिए अभी भाई एक डेटा आया 2 दिन पहले कि जीडीपी फिर से बढ़ गया और इस क्वार्टरली रिजल्ट में जीडीपी और अच्छा हो गया, 8 पॉइंट समथिंग हो गया है. भाई 4 आदमी से जाके पूछिए 10 साल में इनका जीवन में किसी का भी, आप जो बैठे हुए हैं 10 साल छोड़ दो, लास्ट 1 साल में ऐसा क्या हो गया? भाई अकाउंटेबिलिटी देना पड़ेगा ना पार्लियामेंट को कि किस आधार पे आप ये कैलकुलेशंस बना रहे हो. आर द डेटा नॉर्मल, आर द डेटा रियल और दे आर फज्ड? वो तो बताना पड़ेगा. आप एसआईआर कर रहे हो, लोग अगर मारे जा रहे हैं एसआईआर के कारण, ये तो तृणमूल के लोग नहीं है. बीएलओस को कौन अपॉइंट किया है? ममता बनर्जी का सरकार की तृणमूल पार्टी? ना हमारी सरकार किया है ना हमारा पार्टी किया है. बीजेपी का सरकार ने जिस चीफ इलेक्शन कमिश्नर को बिठाया इलेक्शन कमीशन में, वो इलेक्शन कमीशन बीएलओस को अपॉइंट किया है. वो बीएलओस आत्महत्या करके बोल रहा है मेरा मौत के लिए जिम्मेदार है इलेक्शन कमीशन और चीफ इलेक्शन कमिश्नर. इसके ऊपर चर्चा अगर मांग रहे हैं तो आप कह रहे हो भाई ड्रामा कर रहे हैं. कौन ड्रामा कर रहा है? पूरा देश देख रहा है और जवाब करारा मिलेगा. বিরোধীদেরকে
উদ্দেশ্য করে কোথাও গিয়ে ঔদ্ধত্য প্রকাশ পাচ্ছে? সেটা তো মানুষ বলবে, সেটা মানুষ বলবে, সেটা সময় বলবে। কিন্তু আমি যদি সরকারের দায়িত্বে থাকি বা প্রধান হই বা কোনো রকম কোনো সরকারের কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জায়গায় থাকি বা শাসক দলের নেতা হই, আমি ডিসকাশন এড়িয়ে যাব কেন? আমার যখন কিছু বলার থাকবে না, আমার কাছে যখন প্রশ্নের উত্তর থাকবে না, তখন আমি এড়িয়ে যাব। তা আজকে এই যে 40 জন মারা গেছে, যারা তাদের মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছে, প্রধানমন্ত্রী তাদেরকে বলছে ড্রামা। মানুষের মৃত্যুকে তারা তো ড্রামা বলছে বেসিক্যালি। তো মানুষ ঠিক করুক, এর তো কিছু যায় আসে না। গত 7 বছরে বিশেষ করে জিএসটি ইমপ্লিমেন্ট হওয়ার পর থেকে একটু বিজেপি নেতাদের জিজ্ঞেস করুন তো, বাংলা থেকে কত টাকা তুলে নিয়ে গেছে। আমি আপনাদের একটা হিসাব দিতে পারি, যে গত 7 বছরে কেন্দ্রের সরকার আমাদের রাজ্য থেকে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে কত টাকা তুলে নিয়ে গেছে। এবং এই তথ্যটা সবাই নোট ডাউন করুন। 2017-2018 অর্থবর্ষে জিএসটি আর ডাইরেক্ট ট্যাক্স, মানে ইনকাম ট্যাক্স আর জিএসটি মিলিয়ে, তার সাথে কর্পোরেট ট্যাক্স রয়েছে, প্রায় 63,407 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট থেকে তুলে নিয়ে গেছে। মানে বাংলার মাটি থেকে 63,407 কোটি টাকা। এটা 2017-18 ফিনান্সিয়াল ইয়ার, অর্থবর্ষ। এবার আমি আসি 18-19। 18-19-এ 84,419 কোটি টাকা। এবার আমি আসি 19-20, 84,419 কোটি টাকা। এবার আমি আসি 19-20 অর্থবর্ষ। কেন্দ্র সরকার 84,015 কোটি টাকা, 84,015, 84,015 কোটি টাকা বাংলার মাটি থেকে তুলে নিয়ে গেছে। 20-21 মানে যখন কোভিড হলো, কোভিডের মধ্যেও 80,004 কোটি টাকা তুলে নিয়ে গেছে। 800 আবার 04, 80,004 কোটি টাকা। মানে এটা জিএসটি আর ইনকাম ট্যাক্স মিলিয়ে। আপনি ব্রেকআপ চাইলে আমি ব্রেকআপও দিয়ে দেবো। 2021-22 মানে এখানে হেরে যাওয়ার পর 1,01,673 কোটি টাকা। 2021-2022 1,01,673 কোটি টাকা বাংলার মাটি থেকে তুলে নিয়ে গেছে। 2022-2023 1,13,621 কোটি টাকা। 1,13,621 কোটি টাকা। এটা 2022-2023। 2023-2024 ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ট্যাক্স মিলিয়ে 1,22,988 কোটি টাকা তুলে নিয়ে গেছে। আমি এটা খালি 7 বছরের হিসাব দিচ্ছি, যবে থেকে জিএসটি লাগু হয়েছে 17-18 থেকে। এটা 2025। 8 বছরে 7 বছর, সরি, এটা তো 8 বছর রানিং, এই ফিনান্সিয়াল ইয়ার এখনো শেষ হয়নি। তো এখানে আরো নিশ্চয়ই 1,20,000-22,000 কোটি টাকা বাড়বে। 7 বছরে বাংলার মাটি থেকে ভারতীয় জনতা পার্টির, যাদেরকে আমরা বাংলা বিরোধী বলি, জমিদার বলি, এই জমিদারদের সরকার বাংলার গরিব মানুষকে শোষণ করে 6,50,125 কোটি টাকা দিল্লিতে তুলে নিয়ে গেছে। এবং তারপরেও বাংলার 2 লক্ষ কোটি টাকা প্রাপ্য পাওনা আটকে রেখেছে। আপনারা প্রশ্ন করবেন বিজেপি নেতাদের? প্রশ্ন করবেন? আমি হিসাব দিচ্ছি, ওরা আসুক না। গত 4 বছরে ক টাকা মানরেগার ছেড়েছে? 2,64,00,000 জব কার্ড হোল্ডার রয়েছে, যাদের জীবন জীবিকা এই 100 দিনের কাজের উপর নির্ভরশীল। কটা ছেড়েছে? কোর্টের অর্ডার আছে। আগে বলতো তৃণমূল দুর্নীতি করেছে বলে আমরা টাকা আটকে দিয়েছি, কোর্ট বলে দিয়েছে, তারপরও ছাড়ছে না। তার মানে কি আপনাদের ইন্টেনশন নেই কাজ করা? বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, বাংলার মানুষকে বঞ্চিত নিপীড়িত করে রাখা, বাংলার মানুষকে অবহেলিত করে রাখা, গলা টিপে মারা, ভাতে মারা, প্রাণে মারা,
এই হচ্ছে আপনাদের একমাত্র লক্ষ্য। এই কারণে আপনাদের বাংলা বিরোধী বলি। আপনি এসআইআর করছেন বাংলায়, খুব ভালো কথা, করুন। আপনি বলছেন বাংলাদেশ থেকে লোক এসছে তাই বাংলায় এসআইআর হচ্ছে, তাহলে ত্রিপুরা এসআইআর হবে না কেন? ত্রিপুরা তো বাংলার বর্ডার, ত্রিপুরা তো বাংলাদেশের বর্ডার, মেঘালয় তো বাংলাদেশের বর্ডার, মিজোরাম তো বাংলাদেশের বর্ডার। বিজেপি নেতারা বলছে 1 কোটি রোহিঙ্গা, 1 কোটি। কতদূর পড়াশোনা করেছে আমি জানি না, আর কে এদের ইনফরমেশন সাপ্লাই করে আমি তা নিয়েও ভিতরে ঢুকছি না। 1 কোটি রোহিঙ্গা। আচ্ছা, রোহিঙ্গা যদি বাংলায় আসে তাহলে হয় অরুণাচল হয়ে আসতে হবে। মায়ানমারের সাথে তো বেঙ্গল বর্ডার শেয়ার করে না। মায়ানমারের সাথে বর্ডার শেয়ার করে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর। এই 4টে রাজ্যের মধ্যে একটা রাজ্যেও এসআইআর হচ্ছে না, তাহলে বাংলায় হচ্ছে কেন? আপনার ইন্টেনশন কি? আপনার ইন্টেনশন যদি ইনফিল্ট্রেশন আটকানোই হতো, অবৈধ অনুপ্রবেশকারী শনাক্তকরণ করে তাদের চিহ্নিত করে ডিপোর্ট করাই হতো, তাহলে আগে তো যেখান দিয়ে ঢুকছে আপনারা সেখানে ঢুকবেন। এই যে ক্যাম্পটা হয়েছে, আপনাকে যদি ক্যাম্পের ভিতরে যেতে হয় মেন্ডোর দিয়ে যেতে হবে। এই মেন্ডোর হচ্ছে এই 4টে রাজ্য, সেখানে না ঢুকে আগে আপনি চলে যাচ্ছেন ইসিজি ডিপার্টমেন্ট। আপনি পারবেন না, লজিকটা তো বলতে হবে। এবার সে নিয়ে যখন পার্লামেন্টে ডিসকাশন চাওয়া হচ্ছে, বলছে বিরোধীরা ড্রামা করছে। ভাই কিসের বেসিসে? আপনাকে তো বলতে হবে আপনি বাংলায় করুন, কিন্তু বাংলাকে সিলেক্টিভলি আপনি বাংলার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে খালি আপনাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পুরো ইউনিয়ন গভর্নমেন্টের মেশিনারিকে ব্যবহার করে নামিয়ে দিচ্ছেন। আর আমি তো বলেছি, যারা বলছে যে এসআইআর হলে তৃণমূলকে দেখা যাবে না, তৃণমূলকে পাওয়া যাবে না, আর তৃণমূলের ভোট শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। আমি 1 মাস আগে চ্যালেঞ্জ করেছি, বিজেপির নেতারা অ্যাকসেপ্ট করছে না কেন? আপনি অ্যাকসেপ্ট করুন। তৃণমূলের যদি আসন সংখ্যা না বাড়ে, আপনারা যা শাস্তি দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মেনে নেবে। আর তৃণমূলের যদি আসন সংখ্যা বাড়ে, আমরা কোনো শাস্তি দেবো না। মাথা নিচু করে ক্ষমা চেয়ে বাংলার 2 লক্ষ কোটি টাকা 7 দিনে বিজেপি নেতাদের ছাড়তে হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। আপনি যা শাস্তি দেবেন আমি মেনে নেব, আপনারা যা বলবেন আমি মেনে নেব, কিন্তু আমি আপনাদের কিচ্ছু বলছি না। আমি খালি এটুকু অনুরোধ করছি অত্যন্ত বিনয়ী ভাবে, বিনম্রতার সাথে, যে বাংলা যদি আপনাদের আবার লেজে গোবরে করে, যেভাবে 2021-এ আপনাদের লেজে গোবরে করে হারিয়েছিল, তার থেকেও বেশি শিক্ষা আপনাদের দেবে, এবং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ভোট শতাংশ, আসন সংখ্যা দুটোই বাড়বে। আর যদি বাড়ে, তাহলে আপনি 10 কোটি বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে 2 লক্ষ কোটি টাকা, যেটা বাংলার অধিকার, প্রাপ্য পাওনা, এটা কারোর মামার টাকা না, বাবার টাকা না, দাদুর টাকা না, ঠাকুরদার টাকা না, পৈতৃক সম্পত্তি না, এটা বাংলার মানুষের টাকা, এটা পুরুলিয়ার টাকা, এটা কুচবিহারের টাকা, এটা দক্ষিণ 24 পরগনার টাকা, এটা বর্ধমানের টাকা, এটা হুগলির টাকা, এটা কলকাতার টাকা, এটা নদিয়ার টাকা। এই টাকা আপনাকে 7 দিনে ছাড়তে হবে। বিজেপির যদি ক্ষমতা থাকে, তাহলে বিজেপি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। আমি তো 1 মাস আগে বলেছি, করছে না কেন? পাল্টা আপনারা সাংবাদিকরা যারা প্রশ্ন করেন, তারা প্রশ্ন করেন না কেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে এসআইআর করার পরও তৃণমূল কংগ্রেসের ভোটের সংখ্যাও বাড়বে, প্রাপ্য ভোটও বাড়বে, ভোটের শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। আপনারা এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছেন না কেন? এই যে আমি তথ্য দিলাম, 6.5 লাখ কোটি টাকা তুলে নিয়ে গেছে, আসুক না, ডিবেট করুক। 100 দিনের টাকা কোর্ট বলে দিচ্ছে, তারপরও ছাড়ছে না। তার মানে কি? ভারতবর্ষের কোর্ট বলে দিচ্ছে যাকে তুমি বাংলাদেশে পাঠিয়েছো সে দেশের নাগরিক, তাকে ফিরিয়ে আনো। এখনো কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ বা তৎপরতা আমরা দেখতে পাইনি, কোর্টের অর্ডারের পরেও। মানে দেশ কোথায় চলে গেছে? হাইকোর্ট, সুপ্রিম কোর্টকে এরা মানছে না। আচ্ছা, আপনি প্রথম দিন থেকে বলেছিলেন যে এই সময়ের মধ্যে এসআইআর সম্ভব নয়, অনেক সময় লাগবে, কিন্তু এখন দেখা যাচ্ছে কমিশন এসআইআর এর ডেট বাড়িয়েছে, ফর্মের ডেট বাড়িয়েছে, বিলম্বিত বোধোদয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন যে সঙ্গে, সেটা হচ্ছে যে আপনি পার্লামেন্ট থেকে বা আপনি প্রেস কনফারেন্স করে বলেছেন যে ডেলিগেশন টিম যাবে, 5টা প্রশ্ন কমিশনকে উত্তর দিতে হবে, একটা প্রশ্নের উত্তর দিতে পারেননি, কি বলবেন কমিশন? আপনারা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তো প্রথম থেকে প্রশ্ন তুলছিলেন। গত 4 দিন ধরে দেখা যাচ্ছে রাজ্যের বিজেপি নেতারা, সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ অন্যান্য নেতারা, তারা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। জ্ঞানেশ কুমার কেন এখানে এসে দেখছেন না, এই বিষয়টাকেই বা কিভাবে দেখছেন?
আমি দুটো প্রশ্নের একসাথে জবাব দিচ্ছি। এক হচ্ছে, আমরা যে ডেলিগেশন পাঠিয়েছিলাম দিল্লিতে নির্বাচন কমিশনের সাথে, বিশেষ করে চিফ ইলেকশন কমিশনের সাথে মিটিং করতে, সেখানে প্রায় 2 ঘন্টার মিটিং হয়েছে। আমাদের দলের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে আপনাদের সব জানানো হয়েছে বিস্তারিত। কিন্তু মূল যে আমরা 5টা প্রশ্ন করেছিলাম তার একটাও সদুত্তর নির্বাচন কমিশন দিতে পারেনি। সিলেক্টিভলি পরবর্তীকালে সেদিনকে রাত্রে অনেক লিক টিক করা হয়েছে। আমি ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করছি, তৃণমূল কংগ্রেসের কাছে ডিজিটাল এভিডেন্স রয়েছে। আপনি যদি মনে করেন যে আপনার কাছে উত্তর রয়েছে এবং আপনি সত্যি সদুত্তর দিতে পেরেছেন, আপনি রিলিজ করুন, তারপর আপনাকে কোর্টে নিয়ে যাব আমরা। আমি যখন বলছি আমি ভেবেচিন্তে বলছি, আমি হাওয়ায় কথা বলি না। 5টা প্রশ্নের একটা প্রশ্নের উত্তর, আপনি 5টা প্রশ্নের একটা প্রশ্নের উত্তর দিন, আপনি ছেড়ে দিন 5টা। আর সবে তো গেছে 28 তারিখ, আজকে তো 1 তারিখ, 3 দিন হয়েছে। আপনি 3 সপ্তাহ সময় নিন, 3 মাস সময় নিন, 3 বছরেও আপনি পারবেন না। তার কারণ আপনি যে কাজটা করেছেন পুরোপুরি বেআইনি, অনৈতিক। এবার আসি, আপনি যে প্রশ্ন করলেন যে বিজেপির নেতারা, বিজেপির রাজ্য সভাপতি এবং বিজেপির প্রদেশের নেতারা ইলেকশন কমিশনকে আক্রমণ করছে। যে কোনো নির্বাচন হয় সাধারণ মানুষকে কেন্দ্র করে। আমাদের আস্থা ভরসা এবং যতটুকু আমরা সারা বছর মানুষের পাশে থাকি, আমাদের পুরোপুরি আস্থা রয়েছে বাংলার মানুষের উপর। যারা মানুষের পাশে থাকে না তাদের আস্থা ইডির উপর, কোর্টের উপর, সিবিআই এর উপর আর ইসির উপর। তা কোথাও তাদের যে আশা ছিল বা তাদের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা বা আশা হয়তো ইলেকশন কমিশন মিট করতে পারেনি। তারা ভেবেছিল ইলেকশন কমিশন এসে, ইডি এসে আমাদের নির্বাচন জিতিয়ে দেবে আর আমরা ড্যাং ড্যাং করে জিততে চলে যাব। এটা তো বিহার মধ্যপ্রদেশ নয়। গলা টিপে ধরবে বাঙালি, গলা চেপে ধরবে বঙ্গবাসী। তোমরা তো 5 বছর বাঙালির গলা চিপে ধরেছো, আগামী 6 মাস তো বাঙালির সময়। প্রতিশোধ, প্রতিদান, প্রতিরোধ যা হবে গণতান্ত্রিকভাবে গড়ে উঠবে। তো বিজেপি ভেবেছিল এসআইআর হবে আর ড্যাং ড্যাং করতে করতে বিজেপি জিতে যাবে। তাই যদি হয় তাহলে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। নির্বাচন কমিশনকে ব্রিফ করে বলা হয়েছিল যে 1 কোটি ভোট কেটে দাও। অনেকে বলছে যে বাংলায় বিএলওরা এই ভয়ের পরিবেশ কে তৈরি করেছে? এই যে একের পর এক লোক আত্মহত্যা করছে, তৃণমূল বলেছে যে 1 কোটি নাম বাদ যাবে? রাজ্য সরকারের কেউ বলেছে? মুখ্যমন্ত্রী বলেছে 1 কোটি নাম বাদ যাবে? আমরা তো বলিনি, বলেছে বিজেপি। আমার কাছে একটা ভিডিও ক্লিপ আছে, আপনাদের শোনাই। বিজেপির রাজ্য সভাপতি থেকে শুরু করে বিরোধী দলনেতা থেকে শুরু করে এই ভয়ের পরিবেশ যার কারণে মানুষ আত্মহত্যা করছে এবং 2002 এর ইলেকটোরাল লিস্টে নাম থাকার পরেও একের পর এক আত্মঘাতী হয়েছে, এই ভয়, ভীতি এবং আতঙ্কের পরিবেশ কে তৈরি করেছে? আপনি নিজের চোখে শুনুন না, এই নিজের কানে শুনুন না। বেশি নাম বাদ যাওয়া উচিত। 1 কোটি নাম বাদ যাবে লিখে, 1 কোটি নাম বাদ যাবে লিখে রাখুন, ধারে আগে পরে হতে পারে। পশ্চিমবঙ্গে 1 কোটির বেশি ভোটার তালিকা থেকে নাম কোয়াবে। পশ্চিমবঙ্গে 1 কোটির বেশি ভোটার তালিকা থেকে নাম কোয়াবে। এসআইআর এখনো 2 মাস চলবে, আগে থেকেই ভবিষ্যৎবাণী করে দিল। যারা অবৈধভাবে ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে ধরে বসে আছে তারা কিন্তু বাদ যাবে। যে বিহারে যদি 56 লক্ষ নাম বাদ যায়, এটা বর্ডার, স্বাভাবিকভাবে তার থেকে বেশি হওয়া উচিত হিসেবে মতো। এটা লজিক বলে। প্রচুর হিন্দুদেরও ভোট বাদ যাবে। বিহারের ধাঁচে যদি এখানে হয় সার্কুলেশন, তাহলে এদের নাম কি করে রক্ষা করবেন? কমপক্ষে 50 লক্ষ উদ্বাস্তুদের নাম বেরোবে। 1 কোটিও হতে পারে, 1 কোটিও হতে পারে। 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। এটা কার গলা? এটা তো আমার গলা নয়। এটা এত পারদর্শী, ভবিষ্যৎবাণী করে দিচ্ছে। হাইকোর্ট কবে কি অর্ডার দেবে আগে থেকে বলে দেয়। ইলেকশন কমিশন কত নাম বাদ দেবে আগে থেকে বলে দেয়। কোথায় ইলেকশন কমিশন কবে কি নোটিফিকেশন করবে আগে থেকে বলে দেয়। এবং বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য বিএলএ 2 যারা হয় তারা সাধারণত বুথ থেকে হয়। বিজেপি তো বুথে লোক নেই। ইলেকশন কমিশন আলাদা করে অর্ডার বার করেছে যে বুথ থেকে দরকার নেই, বিধানসভা থেকে করো। তাহলে বিএলএ 2 এর মানে কি? বিএলএ মানে কি? বিএলএ ফুল ফর্ম কি? বুথ লেভেল এজেন্ট।
আপনি অ্যাসেম্বলি থেকে করছেন, তাহলে অ্যাসেম্বলি লেভেল এজেন্ট বানিয়ে দিন ভাই, সেই বুথ থেকেই তো তাকে হতে হবে। বুথ লেভেল এজেন্টের মানে কি? আমার বুথে বসানোর লোক নেই, আমার বুথে ইভিএম র্যান্ডামাইজেশনের দিন ইভিএম চেক করার লোক নেই, কাউন্টিং টেবিলে কাউন্টিং এর দিন বসার লোক নেই, আর আমি দায়ী করছি তৃণমূল কংগ্রেসকে। পঞ্চায়েত ভোট তো নির্বাচন কমিশন প্যারামিলিটারি ফোর্স দিয়ে করিয়েছিল হাইকোর্টের অর্ডারে। কি হয়েছিল? পরেরবার পুরসভা হবে, আবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে ভোট করাবেন। যত কেন্দ্রীয় বাহিনী দেওয়ার দিন, ভোট তো মানুষ দেবে, কেন্দ্রীয় বাহিনী ধরে দেবে। আপনার ধমকাবেন, চমকাবেন। বাংলার মানুষ বশ্যতা স্বীকার করে না। এই মাটি স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে পথ দেখিয়েছিল, বিপ্লবীদের মাটি। এই মাটি আপনাদের কাছে মাথা নত করবে না। আপনারা চান মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে আপনাদের কাছে মাথা নত করুক। আমরা মাথা উঁচু করে লড়ার লোক। আপনি টাকা দেননি, কিন্তু 12 লক্ষ মানুষকে তাদের আবাসের টাকা আমাদের রাজ্য সরকার বিনা বা কোন রকম কোনো বাড়তি কর কারোর উপর না চাপিয়ে 1,20,000 টাকা করে একজনকে দিয়েছে, যেখানে প্রায় 70,000 টাকা করে দেওয়ার কথা কেন্দ্র সরকারের। আমরা বিকল্প অর্থের ব্যবস্থা করে নেবো, চিন্তা করবেন না। আপনাদের দয়া দাক্ষিণ্যে বাংলার মানুষ বেঁচে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলেছে যাদের আবাসের নাম রয়েছে, বাকি রয়েছে, আমরা আবার তাদের কোনো না কোনো ভাবে যত দ্রুত সম্ভব তাদেরকেও বাড়ির টাকা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেবো। এই যে আপনি 100 দিনের গরিব মানুষের টাকা আটকে রেখেছিলেন, লোকসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারি মাসে রেড রোড থেকে অ্যানাউন্স করে যাদের টাকা পাওনা ছিল, প্রাপ্য ছিল, আমাদের রাজ্য সরকার যেটা কেন্দ্র সরকারের দেওয়ার কথা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে মানুষের কাছে পৌঁছে দিয়েছিল। বাংলার মানুষের জানা উচিত যে বছরে আমাদের রাজ্য সরকার মানুষের উপর কোন রকম বাড়তি বোঝা না চাপিয়ে 28,000 কোটি টাকা খরচা করে খালি বাংলার 2,30 লক্ষ মায়েদের বোনেদের লক্ষ্মীর ভান্ডার দেয়। এর মধ্যে 10 পয়সার কোনো অবদান কেন্দ্র সরকারের নেই। থাকলে আপনি হিসাব দিন, হোয়াইট পেপার পেশ করুন, কেউ তো বারণ করছে না। যেটুকু করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছে কোন রকম সাহায্য, সহায়তা, সহযোগিতা ছাড়া। আমরা মানুষের পাশে রয়েছে, আমাদের ভরসার কেন্দ্রস্থল হচ্ছে মানুষ। আর বিজেপির ভরসার কেন্দ্রস্থল হচ্ছে ইলেকশন কমিশন আর ইডি আর হাইকোর্ট। বিজেপি টিভির পর্দায় রয়েছে, হাইকোর্টে রয়েছে, সমাজ মাধ্যমে রয়েছে, ইলেকশন কমিশনে রয়েছে। আর তৃণমূল কংগ্রেস মাঠে রয়েছে, ময়দানে রয়েছে, মানুষের পাশে রয়েছে। বিজেপি চায় মানুষকে টাইট করে মানুষের চোখে জল নেমে আসুক, আর তৃণমূল চায় মানুষের মুখে হাসি ফুটুক। এটাই হচ্ছে পার্থক্য। এই যে এসআইআর চলছে 1 মাস ধরে, কজনকে দেখেছেন বিজেপির পাশে দাঁড়িয়ে গিয়ে একটা মানুষকে এসআইআর এর ফর্ম ফিল আপ করতে সাহায্য সহযোগিতা করেছে? 40 জন আজকে মারা গেছে, প্রায় 8-10 জন এখনো হাসপাতালে ভর্তি। কোন বিজেপির এমএলএ, কোন বিজেপির সাংসদ, কোন বিজেপির পঞ্চায়েতের মেম্বার, মন্ডলের সভাপতি একটা মানুষের বাড়িতে গিয়ে একবার তাদের সাথে কথা বলে তাদের খোঁজ নিয়েছে পরিবারের লোকেরা কেমন আছে, তাদের কিছু লাগবে কিনা? বিজেপি মানুষের সাথে নেই, বিজেপি মানুষকে টাইট করতে আসরে নেমেছে। আপনি তৃণমূলকে টাইট করুন, আপনি লড়াই করছেন তৃণমূলের সাথে লড়ুন। আপনি বাংলার মানুষকে শিক্ষা দিতে গিয়ে, তৃণমূলকে শিক্ষা দিতে গিয়ে বাংলার মানুষকে শিক্ষা দিচ্ছেন। 1905 সালে বঙ্গবন্ধু যেদিনকে লর্ড কার্জন এখানে বঙ্গভঙ্গ আন্দোলন করার চেষ্টা করেছিল, 6 বছর ধরে সে প্রতিরোধ করে বাধ্য হয়েছিল 1911 সালে এখান থেকে রাজধানী দিল্লিতে তুলে নিয়ে যেতে। সেই ব্রিটিশরা যেটা বাংলায় বিভাজনের রাজনীতি করে বাঙালির মেরুদণ্ডকে হেলাতে পারেনি, আপনারা তো কোন ছাড়? আপনারা কি ভাবছেন যে একটা বিভাজন তৈরি করে হিন্দু মুসলমান করে, রোহিঙ্গা বাংলাদেশি করে? আরে রোহিঙ্গা যদি বাংলায় ঢোকে আর বাংলাদেশি যদি বাংলায় ঢোকে, অমিত শাহের ইস্তফা দেওয়া উচিত। কি কারণে ঢুকেছে? আজকে এখানে যদি কোনো একটা সিকিউরিটি ল্যাপস হয়, আপনি কি করবেন? যদি এখানে সিকিউরিটি ল্যাপস হয়, আপনারা কি করবেন? আগে পুলিশকে প্রশ্ন করবেন না হাসপাতালের ডাক্তারকে জিজ্ঞেস করবেন? তাহলে আগে ঢুকলো কি করে? ঢুকলো কি করে সেটা তো জবাব দিতে হবে। কে ঢোকালো, কেন ঢুকলো? বর্ডার তো তৃণমূল পাহারা দেয় না। আর অনেক মডিফিকেশন করেছে, অনেক নোটিফিকেশন বার করেছে। যেখানে 5 কিলোমিটার বর্ডারের পরিধি ছিল সেখানে কোথাও 50 কিলোমিটার করেছে, কোথাও 80 কিলোমিটার করেছে রেড করার জন্য। তারপরেও কি করে অনুপ্রবেশকারী বাংলায় ঢুকছে? আপনি ছেড়ে দিন বাংলার কথা,
জম্মু কাশ্মীরে কি করে ঢুকছে, যেখানে রাজ্য পুলিশ আর সিআরপিএফ আর বিএসএফ সব বিজেপির হাতে? দিল্লিতে যেখানে পার্লামেন্ট রয়েছে সেখানে কি করে ঢুকে ব্লাস্ট হচ্ছে? পার্লামেন্টে যেখানে সংসদরা বসছে সেখানে কি করে সিকিউরিটি ল্যাপস হচ্ছে? জবাব দেবে না সরকার? নোটবন্দি নিয়ে নিজেদেরকে জিজ্ঞেস করুন না, যে আমরা সবাই চেয়েছিলাম কালো টাকা ধ্বংস হোক। আজকে সরকারকে বলুন খালি ডেটাটা রিলিজ করতে, যে কত কালো টাকা তারা বিদেশ থেকে ফিরিয়ে এনেছে, আর কত কালো টাকা ছিল, আর কত ধ্বংস হয়েছে। প্রধানমন্ত্রী বলেছিল এই যে সমস্ত কাজ ইডির অ্যাটাচমেন্ট আছে, 2024 নির্বাচনের আগে সব প্রার্থীদের ফোন করে বলেছিল যে এই টাকা মানুষের মধ্যে বিলিয়ে দেবো। ক পয়সা মানুষের মধ্যে বিলিয়েছে? 5 বছরে কোনোদিন শুনেছেন বিজেপির একটা পার্টি অফিস ভেঙে পড়েছে? বিহারে ব্রিজ ভেঙে পড়ছে, মহারাষ্ট্রে ব্রিজ ভেঙে পড়ছে, বিজেপির একটা পার্টি অফিস তো ভাঙেনি। তার কারণ কি? মানুষের টাকা নয় ছয় করে এরা বড় বড় পার্টি অফিস তৈরি করেছে, নিজেদের পকেটে ভরেছে। পৃথিবীর সব থেকে কোরাপ পার্টি হচ্ছে ভারতীয় জনতা পার্টি। যেদিনকে ক্ষমতা থেকে যাবে সেদিনকে প্রকাশ্যে সামনে আসবে। যে এসআইআর একজন একটাই, আমি একজনের 5টা করে প্রশ্নের উত্তর। তুমি করেছো তো? এসআইআর নিয়ে বিজেপি অনেক বড় বড় কথা বলছে বা তারা বড়াই করছে, কিন্তু নির্বাচন কমিশনের গতকালকে ডেটায় দেখা যাচ্ছে ইনুমারেশন ফর্ম ডিজিটাইজের ক্ষেত্রে উত্তরপ্রদেশ সব থেকে পিছিয়ে 69%, সেখানে পশ্চিমবঙ্গ 90% ক্রস করে গেছে। তাহলে নিজেদের রাজ্যেই বিজেপি পিছিয়ে, কি বলবেন? সেই জন্য তো বলি বাংলার সাথে অন্য কোনো রাজ্যের তুলনা হয় না। হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। সেই জন্যই তো বিজেপি বাঙালিকে কুপঘাত করতে পারছে না। ওরা প্রতিবার একটা করে ওষুধ নিয়ে আসবে, সেই ওষুধগুলো ওদেরকেই খাইয়ে দেবে বাঙালি। আমাদেরকে চেনে না, আমরা অন্য ধাতুতে তৈরি। ওরা ভেবেছিল এনআরসি করে, সিএ করে, টাকা বন্ধ করে, ইডি লাগিয়ে, সিবিআই লাগিয়ে, হাইকোর্ট লাগিয়ে, জুডিশিয়ারি লাগিয়ে, মিডিয়া লাগিয়ে বাংলা দখল করবো। কর, ভোট তো মানুষ দেবে, ভোট সংবাদ মাধ্যম দেবে না, বিচার ব্যবস্থার প্রতিনিধিরা দেবে না, ইডি সিবিআই এর অফিসাররা দেবে না। মানে তারা দেবে, তারা নিজেদের রাজ্যে দেবে, সব তো বাইরে থেকে ডেলি প্যাসেঞ্জারি করতে আসে, এ রাজ্যের ভোটারও নয়। আপনারা 11 বছর ক্ষমতায়, আচ্ছা তৃণমূল তো 14 বছর ক্ষমতায় রাজ্যে, 2011 সালের ক্ষমতায় এসেছিল 13ই মে, প্রায় 14 বছর হয়ে গেছে, 14.5 বছর। আমরা তো আমাদের রিপোর্ট কার্ড তুলে ধরেছি, আগামী দিনও ধরবো। বিজেপি 11 বছর ক্ষমতায় কেন্দ্রে বাংলার জন্য কি করেছে? যে 4টে রেলের প্রকল্প উদ্বোধন করেছে সেটাও মমতা ব্যানার্জি ছিল বলে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পগুলো শুরু করে দিয়ে এসেছিল। আপনি আসুন না, সংবাদ মাধ্যমের বিতর্কে আসুন, আমার সাথে কথা বলুন। কবে স্যাংশন হয়েছিল এগুলো? সব 2009-2010 সালের প্রজেক্ট। আচ্ছা মমতা ব্যানার্জি না থাকলে এই কলকাতায় মেট্রো হতো? মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে রেলের কারখানা হতো? বিজেপির যদি এতই উদার, তাহলে গরিব মানুষের 100 দিনের টাকা হাইকোর্টের অর্ডারের পরেও আপনারা ছাড়ছেন না কেন? এই একটা প্রশ্ন একটু উত্তর দিয়ে দিক বিজেপি। হাইকোর্টের আগে বলতো তৃণমূলের লোকেরা পঞ্চায়েতে দুর্নীতি করেছে, তাই আমরা 100 দিনের টাকা আটকে রেখেছি। আমি বললাম যে ঠিক আছে, আপনাদের তর্ক যদি সত্যি ধরেও নি, সঠিক ধরেও নি, তাহলে হতে পারে 500 জন, 1000, 5000 লোক দুর্নীতি করেছে। তার জন্য আপনি 2,64,00,000 জব কার্ড হোল্ডারকে শাস্তি দেবেন? তা তো হয় না। হাইকোর্ট বলে দিয়েছে তোমাকে 100 দিনের টাকা চালু করতে হবে, তারপরও বিজেপির কেন্দ্রের সরকার টাকা চালু করেনি। তারা সুপ্রিম কোর্টে গেছে চ্যালেঞ্জ করে, সেই এসএলপি কে সুপ্রিম কোর্ট ডিসমিস করে দিয়েছে। মানে সুপ্রিম কোর্টের আদেশকেও এরা মানছে না। এদের এত উদ্ধত্ত অহংকার। মানুষ দেখুক, টাকা তো আমরা আদায় করে ছাড়বো, কারোর বাপের টাকা না, কারোর কাকার টাকা না, কারোর মামার টাকা না, টাকা সাধারণ মানুষের। আর টাকা তৃণমূল কংগ্রেস বাংলার টাকা আদায় করে ছাড়বে। আপনার যত ক্ষমতার শক্তি আছে আপনি প্রয়োগ করুন, মানুষ তার যা শক্তি আছে প্রয়োগ করবে, কার কত ক্ষমতা দেখা যাবে আগামী দিনে। ইলেকশন কমিশন অভিযোগ করছে, বিজেপিও করছে, যে বিএলওদের যে প্রাপ্য টাকা সেটা রাজ্য সরকার দিচ্ছে না, বিএলওরা টাকা পাচ্ছেন না। এই অভিযোগ ইলেকশন কমিশন করছে। এবার ইলেকশন কমিশন একটা নোটিফিকেশন ইস্যু করেছিল আজ থেকে ঠিক 3 মাস আগে, অগস্ট মাসের 2 তারিখে, যেখানে বিএলওদের পারিশ্রমিক যেটা 6,000 টাকাটা বাড়িয়ে 12,000 টাকা করেছে। এই টাকাটা ইলেকশন কমিশন দেবে না। যদিও ইলেকশন কমিশন এখানে সিইও অফিসের জন্য 15 লক্ষ টাকা দেবে, কিন্তু বিএলওদের পারিশ্রমিকের জন্য আলাদা করে টাকা দেবে না, রাজ্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। ইলেকশন কমিশনকে আমি অনুরোধ করব দলের জেনারেল সেক্রেটারি হিসেবে, যে বাংলার 2 লক্ষ কোটি টাকা
রাজ্য সরকারের পাওনা রয়েছে? আপনারা একটা চিঠি লিখুন যে কেন্দ্র কোন আইনের কি ক্লজের নিরিখে এই 2 লক্ষ কোটি টাকা আটকে রেখেছে। এর মধ্যে যদি 50% টাকা, আমি 100% বলছি না, 50% টাকা অর্থাৎ 2 লক্ষ কোটি টাকা আজকে প্রাপ্য, 1 লক্ষ কোটি টাকা যদি কেন্দ্র সরকার ছাড়ে, যেখানে ইলেকশন কমিশন অর্ডার করে বিএলওদের পারিশ্রমিক করেছে 12,000, তৃণমূল কংগ্রেস, তৃণমূলের সরকার 60,000 টাকা দেবে। টাকাটা তো আটকে রেখেছে কেন্দ্র। আপনি কেন্দ্র সরকারকে লিখুন না, আরে গরিব মানুষের আপনি 5,000, 7,000, 100 দিনের টাকা দিচ্ছেন না, আপনি বলছেন বিএলওদের পারিশ্রমিক। এই টাকা যদি কেউ আটকে রাখে সে তো কেন্দ্র সরকার। এই যে ডিএ নিয়ে মামলা হচ্ছে, জানা উচিত কি প্রতিকূলতার মধ্যে দিয়ে সরকার চলছে। এই 2 লক্ষ কোটি টাকা যেটা বাংলার পাওনা, এ তো বিজেপির নেতাদের পৈতৃক সম্পত্তি না, মানুষের টাকা। আপনি 50% টাকা ছাড়ুন, নির্বাচন কমিশন যেখানে 12,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে, তৃণমূলের সরকার 60,000 টাকা দেবে, 60,000 প্রতি বিএলওকে। নির্বাচন কমিশনের ক্ষমতা আছে? আমি তথ্য দিচ্ছি আপনাকে, আপনি আমাকে যদি তথ্য চান আমি তথ্য দিয়ে দেবো, কোন স্কিমে কত টাকা বাকি রয়েছে, কোন অর্থবর্ষে কত টাকা বাকি রয়েছে। আমি মিডিয়ার সাথে শেয়ার করে দেবো, সামাজিক মাধ্যমে একটা টুইট বা ফেসবুকেও পোস্ট করে দেবো, আপনারা দেখতে পাবেন। ইলেকশন কমিশন একটা চিঠি লিখুক যে নির্বাচিত সরকার, 10-12 কোটি মানুষের রাজ্য, 7.5 কোটি ভোটার, মানুষ ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করেছে তাদের কাজ করার জন্য, তাদের উন্নয়নের টাকা নরেন্দ্র মোদীর বিজেপির সরকার জোর জবরদস্তি গাজোয়ারি করে গায়ের জোরে আটকে রেখেছে, এই টাকা ছেড়ে দেওয়া হোক। খালি এই চিঠিটা লিখুক, টাকা না ছাড়লেও আমরা টাকা দেবো। আমি আরো এক ধাপ এগিয়ে বলছি, আই এম আপিং দ্য অ্যান্টে। নির্বাচন কমিশন যদি একটা চিঠি লেখে ফিনান্স মিনিস্ট্রিকে যে বাংলার 2 লক্ষ কোটি টাকা পাওনা রয়েছে, এই টাকাটা আপনারা ইমিডিয়েটলি রিলিজ করুন, তার 24 ঘন্টার মধ্যে খালি চিঠিটা লিখুক, টাকা দেবে না দেবে পরের কথা, খালি নির্বাচন কমিশন চিঠিটা লিখুক, তার 24 ঘন্টার মধ্যে প্রত্যেকটা বিএলওর অ্যাকাউন্টে টাকা ঢুকবে। নির্বাচন কমিশন লিখবে? নিরপেক্ষ হলে লিখতো, যারা বসিয়েছে তাদের বিরুদ্ধে কিভাবে লেখে? So you want the election commission to write a letter to the finance ministry? Obviously, yes. Why not? Election commission should write to the finance ministry and the Union of India, the union government, that you have withheld Bengal's rightful dues to the tune of 2 lakh crores. Release this fund now, and whatever notification election commission has released and made in the month of August, we will pay the BLO 5 times of what they promised to pay. This is my challenge before the cameras on record. Let them just write a letter. Whether that money comes to the state or doesn't come, that's a different question altogether. But even if the election commissioner take the high moral ground and decide to write the letter to the union government saying just release Bengal's rightful dues, I will ensure, our government will ensure that the money is reimbursed and sent to their account through DBT in the next 24 hours. Are they up for this challenge? Ask them. দাদা ভাই আমার প্রশ্ন, আপনি নাকি নন্দীগ্রামে শুভেন্দু বাবুর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন, আর তাই জন্য বিভিন্ন সুবিধা সুকান্ত মজুমদারকে বলুন, ওটা ওনার মনের সুপ্ত বাসনা হতে পারে, কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক। আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো, আমাকে যদি বলে দার্জিলিং এ দাঁড়াও আমি দাঁড়াবো, আমি অন রেকর্ড বলছি। আর সুকান্ত মজুমদার যদি অতই পারদর্শী হতো তাহলে 8,000 ভোটে জিততো না। সিপিএম কংগ্রেস বারবার বলে আসছে যে বিজেপি আর তৃণমূলের মধ্যে সমঝোতা আছে, ওরা এইভাবেই ওরা আন্দোলন করে যাবে যাতে ওরাও থাকে এরাও থাকে। সিপিএম খালি আর কংগ্রেস এই বক্তব্য বলে যে তৃণমূল আর বিজেপির মধ্যে সমঝোতা আছে। এগুলো আগে অনেক উত্তর দেওয়া হয়েছে, এসব বলে মানে গলা নষ্ট করা, সময় নষ্ট করা। সিপিএম কংগ্রেস কি বলছে শুনুন, এখানে যে এই যে এসআইআর এর সময় সিপিএম এর ভূমিকা কি একটু দেখুন তো, রাস্তায় নেবে কি ভূমিকা। এই যে বাংলার টাকা আপনি ছেড়ে দিন তৃণমূল, এই যে আমি সেবাশ্রয় ক্যাম্প করছি, আমি বলেছি খালি তৃণমূলের লোকেরা আসবে, এখানে সিপিএম আসুক, বিজেপি আসুক, আপনি নির্বাচনের সময় রাজনীতি করুক, বাকি 5টা বছর তো মানুষের জন্য কাজ করুক। এরা খালি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে আজকে সিপিএম এর ভোটটা কোথায় ট্রান্সফার হয়েছে? কোথায় ট্রান্সফার হয়েছে? যারা নিজের ভোট ধরে রাখতে পারে না, নিজেদের কর্মী ধরে রাখতে পারে না, নিজেদের নেতা ধরে রাখতে পারে না, তাদের কাছে তৃণমূল কংগ্রেসকে শিখতে হবে না।
ये मैं नहीं कह रहा हूँ, बीएलओ खुद कह रहे हैं कि मेरा मौत के जिम्मेदार इसी। आप कहां से हो भाई? एनआई। अच्छा, इसीलिए आप बीएलओ का सुसाइड लेटर पढ़ लीजिए। भैया क्या बात करते हैं? भाई तृणमूल थोड़ी कह रहा है भैया एनए वालों को थोड़ा सुसाइड नोट भेजो बीएलओ का, भेजिए। मैं उनको पता नहीं होगा, बट बीएलओ का सुसाइड नोट आप पढ़िए। हम तो नहीं कह रहे, कोई पार्टी नहीं कह रहा है, ये बीएलओ खुद कह रहा है कि मेरा मौत का जिम्मेदार इलेक्शन कमीशन है, जिस बीएलओ को इलेक्शन कमीशन ने खुद अपॉइंट किया। तो आप मेरे से क्या सवाल पूछते हैं? आप इलेक्शन कमीशन से पूछिए, बैठ के बोलिए। हाँ। सर नमस्कार सर, मेरा एक सवाल है कि आप जो सेवाश्रय कैंप जो लगाए हैं, पिछले बार तो बहुत अपार सफलता मिला। मैं फील्ड में जाकर मैंने कवर करता हूं, तो मैक्सिमम लोग बोलते हैं कि आप भगवान हैं। नहीं हम क्योंकि वो इस तरीके से बोल रहा है कि इस जो जरूरतमंद परिवार है, देखा गया बिहार से है, मेरा तो माँ बाप है, मैं बायोलॉजिकल हूँ, मैं भगवान नहीं हूँ, मैं इंसान हूँ। कोशिश करता हूँ कि लोगों के पास रह के जितना अपने से सहायता हो पाए लोगों का सहायता करूँ। तो जरूरतमंद परिवार ऐसा बोल रहे हैं, जरूरतमंद परिवार जो एकदम गरीब है, वो परिवार बोल रहे हैं कि आप जो काम कर रहे हैं ऐसा भारतवर्ष में कहीं नहीं हुआ है, ये पहली बार हुआ, ये दूसरी बार हो रहा है। अब मैं जानना चाहूँ आप नया और क्या करने वाले आप डायमंड हार्बर लोकसभा क्षेत्र के लिए? सोचेंगे आपके सामने जरूर रखेंगे। One last question on Congress. চয়নিকা ব্যানার্জি, আরো খবর পেপার, বাংলা জাগো টিভি। বিষয়টা হচ্ছে যে একটু কিছুক্ষণ আগে একটা প্রশ্ন হলো যে এখানে যে সমস্ত বিএলওদের মৃত্যু হচ্ছে সেখানে কোথাও গিয়ে তকমা সেটে দেওয়া হচ্ছে যে তারা মানে নর্মাল মৃত্যু হলে সেখানেও বলা হচ্ছে যে এই এসআই এর চাপের কারণে মৃত্যু হয়েছে। কিন্তু আমরা বিজেপি শাসিত বেশ কিছু রাজ্যে দেখেছি যেখানে কিন্তু বিএলওদের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। উত্তরপ্রদেশে আমরা দেখেছি ব্যাক টু ব্যাক দুটো, মধ্যপ্রদেশেও একই ঘটনা ঘটেছে। তাহলে এই রাজ্যের ক্ষেত্রে যদি কোনো একজন সাধারণ মানুষের মৃত্যুতে তকমা সেটে দেওয়া হচ্ছে যে এসআইআর কারণে হয়েছে, তাহলে সেই সমস্ত স্টেটের ক্ষেত্রে কি হচ্ছে? সেই সমস্ত রাজ্যে প্রশ্ন করার মতো বিরোধীদের সেই মেরুদণ্ডও নেই, সেই ক্ষমতাও নেই। এই প্রশ্নগুলো করা উচিত। আমি যেটা আপনাদের অ্যাড্রেস করার সময় প্রথমেই বললাম যে সরকার কারোর কাছে অ্যাকাউন্টেবল থাকতে চায় না। যে আমি একটা পলিসিগত চেঞ্জেস আনলাম, আমি নোটবন্দি করলাম বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করলাম, যদি সেটা ঠিকমতো ইমপ্লিমেন্টেড না হয় বা পুরো এক্সারসাইজটা করার পরেও যদি কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে জবাবদিহিতা কার? জবাবদিহিতা তো সরকারের। সরকার জবাব দেবে না, এবং প্রশ্ন করলে আপনি দেশ বিরোধী। আপনি যত দেশ বিরোধী আমাকে আখ্যায়িত করুন, আমি প্রশ্ন করবই। আমাকে মানুষ নির্বাচিত করেছে প্রশ্ন করার জন্য। আমি ব্রাহ্মণের ছেলে, আপনার কাছ থেকে হিন্দুত্ব শিখবো না। আর আমি দেশাত্মবোধ, যারা জনগণ মন অধিনায়ককে জনগণ মনকে অপমানিত করে, যে ব্রিটিশদের তুষ্ট করার জন্য বিজেপির একজন এমপি বলেছিল 1 মাস আগে যে লেখা হয়েছিল, যারা জাতীয় সঙ্গীতের অপমান করে, তাদের কাছে আমি দেশাত্মবোধ শিখবো না। তো যেখানে হচ্ছে, আমি অনুরোধ করব আপনার মাধ্যমে যে যারা বিরোধী দল রয়েছে তারাও যেন এই ইস্যুগুলোকে তোলে এবং সরকারের তরফ থেকে জবাবদিহিতা চায়। যে আপনারা এসআইআর করেছেন, অপরিকল্পিতভাবে ঘোষণা করেছেন, হঠাৎ করে আমি আজকে রাত্রি থেকে লকডাউন ঘোষণা করে দিলাম। মানুষ রাস্তায়, কেউ ব্রিজের নিচে, কেউ রেল স্টেশনে, কেউ এয়ারপোর্টে। আপনি প্ল্যানিং করে করুন, আর আপনি যদি না করতে পারেন আপনাকে তো মানুষকে জবাব দিতে হবে। তো নোটবন্দিতে কোনো জবাবদিহিতা নেই, জিএসটিতে কোনো জবাবদিহিতা নেই, একের পর এক সন্ত্রাসের ঘটনা, জম্মু কাশ্মীরের মতো পেহেলগামের ঘটনা, কোনো জবাবদিহিতা নেই। জিএসটির পর দৈনন্দিন জীবনের যে নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, কোনো জবাবদিহিতা নেই। এসআইআর এর ক্ষেত্রে একের পর এক মানুষ মারা যাচ্ছে, একের পর এক প্রাণ চলে যাচ্ছে, কোনো জবাবদিহিতা নেই। এই সরকারকে প্রশ্ন করতে হবে এবং সরকারকে জবাব দিতে হবে। তো আমি এটুকুই বলতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তার মানে ঠিক আছে, তার মানে এই না যে ইন্ডিয়া ব্লকে কোনো ফাটল হয়েছে, হয়তো সবাই ব্যস্ত রয়েছে সে কারণে যায়নি। We have submitted our adjournment motion, so has the Congress. Stand remains very clear.